প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুধু অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ এবং আপনার চিন্তাধারার সাথে মিলে। এমন হলে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাই, ধন্যবাদ আপনাকে। যাই হোক, আমাদের বোঝা গেল যে আমাদের উপদেষ্টারা মাশাআল্লাহ ঘুষ কম খান না, পরিমাণটা কিন্তু কমই হয়েছে, যদিও এখানে আমাদের জন্য এগুলো অনেক পরিমাণ মনে হয় কমই হয়েছে। আমরা যে আর আগে শুনতাম যে একটা ট্রান্সফার হইতে 10 কোটি টাকা লাগে, 5 কোটি টাকা লাগে, একটা পদে গেতে চাইতে 200 কোটি টাকা দাবি করা হয়েছিল, আমরা শুনেছি, এগুলো মিডিয়াতে এসেছে। এখন তাদের বিরুদ্ধে যে শত শত অভিযোগ আসছে আপনি বললেন, সেই ব্যাপারে আমি ডক্টর হুমায়ুন আজাদ স্যারের একটা উদ্ধৃতি দিতে চাই। ডক্টর হুমায়ুন আজাদ স্যার স্ট্রংলি বলতেন, লিখতেন যে আপনি যখন ক্ষমতায় থাকবেন, সত্য প্রকাশ করতে দেবেন না, তখন আপনার নামে মিথ্যার পাহাড় চলে আসবে, আপনার উপরে পড়বে, আপনার নামে তখন শত শত মিথ্যা প্রচারিত। তো এরা তো মানুষের মুখ বন্ধ করে রেখেছিল, এখন তো শত শত কেন, 1000 হতে পারে, হবে, তার মধ্যে হয়তো 100 সত্য, 500 যদি অভিযোগ করে 100 সত্য, তারা বিপদে পড়বে এবং পড়া উচিত। কারণ এরা যে ক্ষমতার কত ব্যবহার করেছে সেটা তো নতুন করে বলার কিছুই নেই। আপনি দেখেন, এই সেই আসিফ সার, যিনি প্রথমে বলেছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে সরকার খেলতে দিতে যেতে দেবে না ভারতে, তারপরে আবার তিনি বললেন এটা ক্রিকেট টিমের ইচ্ছাতে হয়েছে। মানে শুরুতেই তিনি, দুইটা তো একসাথে সত্য হইতে পারে না, মানে কত বড় বাটপার হইলেই কথা বলে। তিনি এটা বলেছেন, এটা দুর্নীতির চাইতে বড় অপরাধ। আবার তাকে কি দেখলাম, ক্ষমতায় যাওয়ার আগে তিনি বলেছেন আয়াল্লাহ খালেদ, আমি যদি কোনোদিন, একটু মজা করে বললাম আয়াল্লাহ খালেদ আমি যদি ক্ষমতা পাইতাম আয়াল্লাহ, তাহলে আমি একেবারে বান্দর মেরে হনুমান বানাইতাম, হনুমান মেরে বাঘ বানাইতাম, বিষয়টা এরকম। তিনি তো ক্ষমতা পেয়েছিলেন, ক্ষমতা পেয়ে তিনি কি করেছেন আমরা তো দেখেছি। তার নামে অভিযোগ তিনি শত নয় 1000 কোটি টাকা পাচার করেছেন। সত্য মিথ্যা আমরা জানি না, কতটুকু সত্য আমরা জানি না। তিনি ক্ষমতায় যাওয়ার আগে বলেছিলেন 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। তিনি 18 মাস ক্ষমতায় ছিলেন, আমরা একজন ভারতীয়কে চাকরি থেকে বিদায় করে ভারতে পাঠাইতে দেখি নাই, আমরা দেখিনি। এই যে এই ধরনের মিথ্যা কথা। তারপর আবার যখন সাংবাদিকেরা তাকে এই প্রশ্ন করলো, তখন তিনি বলেন ভাই আমি তো তখন উপদেষ্টা ছিলাম না। এখন যদি তাকে আপনি প্রশ্ন করেন, এখনো বলবো ভাই আমি তো এখন আর উপদেষ্টা নাই। এই যে শীতল চুরের মতো লেংটি মেরে গায়ে সরিষার তেল দিয়ে চলবেন, ধরলে হাত ধরলে পিছলে চলে যাবেন, পা ধরলে পিছলে চলে যাবেন, এটা তো জনগণ মেনে নিবে না। রাষ্ট্রে থাকে এটা কতক্ষণ ক্ষমতায় ছিলেন বলে কেউ কিছু বলে নাই। আর্মির প্রহরায় থাকা এখনো সম্ভবত, আমি যতদূর জানি আর্মি প্রহরা আছে। আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিয়েছে কিনা আমি জানি না, আপনারা জানলে আমাকে জানাবেন দয়া করে। আমি এখনো শুনি নাই, এখনো আইএসপিআর এর কোনো ঘোষণা শুনি নাই, সেনা প্রধান কোনো কিছু ঘোষণা করে নাই, সরকার নব্য সরকার ঘোষণা করে নাই, যাকে আমি নাম দিয়েছি মুসলেখা সরকার, মুসলেখা সংসদ, তারাও এখনো বলে নাই যে তারা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গেছে কিনা, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে নিয়ে গেছে কিনা। এগুলো শুধু মাঠে থেকে এদের চলে যেতে দেখেন, শুধু এদের ব্যারাকে ফিরে যেতে দেখেন। এই উপদেষ্টাদের আপনি তো দুদকের শত শত মামলা, শত শত মানুষ এদের মৌমাছির মতো এদের পাকড়াও করবে। কারণ আপনি যখন অপরাধ করেন, অপরাধের মাত্রা এত বেশি যে তারা এখন লুকিয়ে থাকে। মাহফুজ, আমার ভাবির ছেলে কোথায় এখন? মাহফুজ ছেলে তো খুঁজে পাই না আমরা। নাইটকে কেন পাচ্ছেন? কারণ এমপি হয়েছে, সামনে তো থাকতে হবে। আপনি নিশ্চিত থাকেন সর্বোচ্চ 6 মাস তারা পালিয়ে যাবে, সর্বোচ্চ সময় দিলাম আমি এদের। আর এরা যে কতবার মায়ের খাবে যদি দেশে থাকে, এই আমার 6 ভাবির পোলা কিভাবে যে দৌড়ানি খাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে উপদেষ্টারা যে ধরনের কথা, এই যে আসিফ সারের কথা, শুধু আসিফ সার না তো, রেজওয়ানা বলেন, ফেজওয়ানা বলেন, এদের নামে অভিযোগের পাহাড়। খোদ ডক্টর ইউনূসের, আদম ব্যাপারী ইউনূসের নামে তো অভিযোগের পাহাড়। বিএনপি যদি একটা, আমি বলেছি তো যে শুধুমাত্র একটা মামলা গ্রহণ, কেবল তো দুদকে গিয়ে আমার ভাবির পোলাদের নামে অভিযোগ দিয়েছে আসিফ স্যারের বিরুদ্ধে, তারপরে যে কি যেন আরেকটা আছে, নাম মনে থাকে না আমার ভাবির ছেলেদের, আরেকটার নামে অভিযোগ দিয়েছে। শুধু সুযোগ দেন না আপনি মামলা করতে, দেখেন কত মামলা। বাংলাদেশের মানুষকে তেমনি মামলাবাজ, তারা মায়ের পেটের ভাইরে মামলা দেওয়ার জন্য শালারে বলে যে ভাঙ্গা বন্দুক নিয়ে আইনে ঘরে রেখে দেয়, মায়ের পেটের ভাইরে ভাষায়, চাচা ভাতিজারে ভাষায়, ভাতিজা চাচারে মিথ্যা মামলা দেয়। আমাদের জামালপুরে তো একটা গল্প প্রচলিত আছে, আমি একটু চান্স পেলেই
নিজের জেলাকে একটু সামনে নিয়ে আসি। সিনেমা তো আমাদের জেলা দুর্বল জেলা, এমনিতে ময়মনসিংহে আমরা আমাদের কত গালি দেয়, কত কিছু বলে আমাদের নিয়ে। তারপরে জামালপুর আরো ভাটিতে, জামালটা একটু চান্স পেলে গল্পটা তুলি। আমাদের এলাকায় একটা সুরভি সিনেমা হল ছিল, বিখ্যাত সুরভি সিনেমা হল। সেই সুরভি সিনেমা হলে সিনেমা দেখতে দেখে ভাতিজা বাড়িতে ফিরে আসছে, যেটি শীতের দিন ছিল। করকরা ভাত বুঝেন, ঠান্ডা ভাত, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইতো। গ্রামের মানুষ আগে খাইতো, মানুষ তো 30-40 বছর আগে মানুষ তো ধনী ছিল না, ওই ঠান্ডা ভাত খাইতো, আর এত ফিরিস তো ছিলই না। যাই হোক, খাইতেছে ঘরের মেঝেতে বসে, জেঠির সাথে খাইতেছে। কয়, কি রে তোরা তো কালকে সারাদিন দেখলাম না, তোর কি কাম ছিল? কয়, জেঠি আর কয় না, জামালপুর গেছিলাম। তো খাও, কয়টা ভাত খা। জেঠি বাতি যারা খাওয়াইতেছে, তো জ্যাঠা আবার তার দূর থেকে দেখছে। জ্যাঠা তো গরু টরু নিয়ে যাইতেছে, বলে যে, কারে ভাত খিলাও? আমি আঞ্চলিক ভাষায় বলতে, কারে ভাত খিলাও? কয়, কে তোমার ভাইস্তারে? কয়, হারাম জাদা তো কালকে আমার নয় মামলা করে আইছে। বুঝলেন, মামলা করে যখন ভাত খাইতেছে। তখন যে এটা কিন্তু সত্য ঘটনা, ঠাট্টা না কিন্তু, যদি গল্পের মতো মনে হচ্ছে। পরে জিজ্ঞেস করছে যে, গেদা গেদা মানে, আমরা বলি কি বাবা? আমি যে, গেদা তোর জেঠা কি কয়? তুই কি হাসাই মামলা করছস? কই, কি আর করমু, সিনেমাতে একবার গেছি, সিনেমা টিনা মেডিন শো দেখছি, মানে যে সরি মর্নিং শো সিনেমা দেখছে। কই, দেখি যে কোনো কাম নাই, গাড়ির দেরি, লোকালটা নাইতে। তো আসতে সময় আইতে সময় তো জামালপুর কোর্টের সামনে দাঁড়ান ধরছিলাম। বললাম যে, আইসি যখন একটা কাম করে যায়, যেটা একটা মামলা দিয়া যাই। এই জন্য যেটা না একটা মামলা দিয়েছি। তুই কি কস, আমার ঘরে ভাত খায়, তুই আমার ঘরে মনে হয় মামলা দেশ? এই লোক বাংলাদেশের মানুষের চরিত্র। সেই মামলাবাজদের থেকে এরা বেঁচে যাবে আপনি আশা করেন কেন? মামলা না থাকলেই দিবে, কিছু যদি নাও করে থাকতো তারপরে মামলা দিবে। আর সেই জায়গায় তারা তো অসংখ্য অগণিত অপরাধ করেছে, সংবিধান লঙ্ঘন করেছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে, দুর্নীতি করেছে, ক্ষমতার শুধু অপব্যবহারই করে নাই, দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটিয়েছে, মব সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। আপনি কল্পনা করেন তো, আপনি 32 নম্বর বাড়িটা কেন ভাঙলেন? আপনাদের এত মুরদ ছিল, শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জে যায় ভাঙতেন, কত মুরদ গেছিলেন তো। 5 জনের মারার পরে তো হেলিকপ্টার দিয়ে আনতে পাঠাইছিলেন, আর ট্যাঙ্কের গর্তের মধ্যে ইন্দুরের মতো পালায় আসতে হয়েছিল। 32 নম্বর তো সরকারি সম্পত্তি, জাতীয় সম্পত্তি, জাদুঘর হয়ে গেছিল। সেটা আপনি কেন ভাঙলেন? এত রাগ কেন 32 নম্বরের উপরে? এগুলো তো আমরা বুঝি। এগুলো দায়ী কারা? এগুলো দায়ী কি আসিফ সার এড়ায় যেতে পারবেন? এই ওয়াকার সাহেব এড়ায় যেতে পারবেন? এই রেজওয়ানা এড়ায় যেতে পারবে? ফরিদা আক্তার এড়ায় যেতে পারবে? আরো কারা কারা জাহান নামের খাতুন নাকি পান নামের খাতুন মাতুন আছে, আরো এড়ায় যেতে পারবে? এই যে গিদর ফারুকি না সরোয়ার ফারুকি, সে পারবে এড়িয়ে যেতে? 21টা ফিল্ম বানাইছে শুনলাম আজকে, 21টা মুভি বানাইছে এই যে এই জুলাই আন্দোলন নিয়ে। তার আগে কিন্তু বঙ্গবন্ধুর বই বানাইছে। আমি যদি কালকে এমপি মন্ত্রী হয়ে যাই, ওই গিদর ফারুকি আমার নিয়ে সিনেমা বানাবে, আপনি লিখে রাখেন, যদি বেঁচে থাকে অবশ্য। জনগণ যদি তাকে দয়া করে বেঁচে থাকতে দেয়, পেটে পাড়া দিয়ে নারী ভরি বের না করে। অবশ্য তার পেটে যে তার পেট এতটুকু তার পাছা, পেটে পাড়া দিলে তার তো নারী ভুড়িও খুঁজে পাওয়া যাবে না। আমাদের পেটে পাড়া দিলে অন্তত কিছু নারী ভুড়ি পারে। ওর যে চেহারা, ওর যে চড়াই পাখির গোস্ত,